তুই ঘুমোসনি? মিষ্টি আহ্লাদি হয়ে জড়িয়ে ধরে শিউলিকে। মায়ের বুকে মুখ লুকিয়ে বলে, ঘুম আসছে না মা? তুমি কি ভাবির রুমে যাচ্ছিলে? চলো চলো, আমরা তিনজন আজকে একসাথে ঘুমাই। বলেই শিউলির বুক থেকে মাথা তুলে মিষ্টি, তারপর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় রুমে। পূর্ণতার চোখে সবেই ঘুম জড়ো হয়েছে, চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে তলিয়েছে প্রায়। তখনই দরজা খোলার শব্দ কানে আসে। এক লাফে উঠে বসে পূর্ণতা। দরজার দিকে তাকিয়ে দেখে মিষ্টি এবং শিউলি। মিষ্টি হেসে পূর্ণতার পাশে বসে। ভাবি, আজকে আমরা একসাথে ঘুমাবো। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় পূর্ণতা। মনে মনে সে অবাক ভয় পেয়ে আছে। ক্ষণে ক্ষণে মনে হচ্ছে অভিকে বোধহয় হারিয়ে ফেলবে, দুষ্টু লোকদের কবলে পড়ে যাবে, হাজার পুরুষের ছোঁয়া লাগবে শরীরে, নষ্ট মেয়ে উপাধি পাবে। এসব মনে হতেই ভয়ে শিউরে উঠছে সে। বড্ড অসহায় লাগছে। অভি যখন চলে গেল পূর্ণতার ইচ্ছে করছিল লোকটাকে বলতে, আজকে আমাকে একা রেখে কোথাও যাইয়েন না দয়া করে। কিন্তু বলতে পারেনি। মনের মধ্যে অভিকে নিয়ে সন্দেহ দানা বাঁধছিল। মনে হচ্ছিল অভিযুক্ত নেই তো এসবে, কোথায় যায় সে? কিন্তু তখনই আবার মন কেঁদে বলে উঠছে, যার বাপ আজরের হাড় দ্বারা আমার সৃষ্টি করা হয়েছে, তাকে অবিশ্বাস করার আগে যেন আল্লাহ আমায় মরণ দেয়। মিষ্টি শুয়ে পড়েছে। শিউলিও আলতো হেসে বিছানায় এসে বসে। পরম যত্নে হাত বুলিয়ে দেয় পূর্ণতার মাথায়, চুমু খায় কপালে। পূর্ণতা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুকের কাছে টেনে নিয়ে মাটির কাছে ফেলে দেওয়া মানুষগুলোর মুখে এত মায়া কেন থাকে? নিখুঁত অভিনয় মানুষ করে কি করে? ওদের বুক কাঁপে না, মায়া হয় না। মিষ্টি কোমর চড়িয়ে ধরে শিউলির। তুমি সব থেকে ভালো আমার মা। ভাবি, শুয়ে পড়ো। আমার মায়ের হাতে জাদু আছে, মাথায় হাত বুলিয়ে দিবে আর দেখবে ঘুম পেয়ে যাবে। পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ে শিউলি মাঝখানে, আর দুই পাশে পূর্ণতা এবং মিষ্টি। মা কখনো খারাপ হতে পারে না, চোখের দেখা ভুল হতে পারে, তাই না মা? পূর্ণতা শিউলির বুকে মাথা রেখে বলে। শিউলি জবাব দেয় না, শুধু আলতো হাসে। খুব সকালে শিউলি জেগে যায়। পূর্ণতা আর মিষ্টি ঘুমুচ্ছে। আস্তে আস্তে উঠে পড়ে শিউলি। কোমর হতে শিশি বের করে একটুখানি তরল পদার্থ খুব সাবধানে পূর্ণতার ঠোঁটের ওপর ঢেলে দেয়। অতপর অতি দ্রুত শিশি লুকিয়ে ফেলে কোমরে। তাড়াহুড়ো করে নেমে যায় বিছানা হতে। চটি পায়ে চাপিয়ে চলে যাবে, তখন পূর্ণতা হাত ধরে ফেলে শিউলির। চমকে ওঠে শিউলি। শুকনো ঢোক গিলে তাকায় পূর্ণতার পানে। আধবোঝা চোখ মেলে করুণ গলায় পূর্ণতা বলে, মা, আমি মরে গেলে দয়া করে এই বাড়ির এক কোণায় কবর দিতে বলিয়ে নামায়। আমি আমার স্বামীর বাড়ির মাটিতে মজে যেতে চাই। শিউলি কিছু বলার ভাষা খুঁজে পায় না। পূর্ণতার হাত ছাড়িয়ে চলে যায়। অভি ফেরেনি। পূর্ণতা অপেক্ষা করছিল অভির জন্যে। যতক্ষণ পর্যন্ত হুঁশ ছিল আল্লাহর কাছে প্রার্থনা করছিল অভির দেখা পাওয়ার জন্য। এখন চোখ মেলে তাকাতে পারছে না পূর্ণা। অস্থির হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। উঠে বসার শক্তিও তার নেই। কথা বলছে মনে মনে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। পূর্ণতা খুব ভালো করে বুঝতে পারছে তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। শক্তপোক্ত পুরুষালী হাতের স্পর্শে পূর্ণতার হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এমপি সাহেব, বাঁচান আমায়। আমার ফুলের মতো পবিত্র গায়ে পরপুরুষের স্পর্শ লাগতে দিয়েন না। পূর্ণতার এমপি সাহেব আসে না। আল্লাহ আমার জানটা কবজ করে নিন। পরপুরুষ স্পর্শ করার আগে আমাকে দুনিয়া থেকে তুলে নিন আল্লাহ। আমি কলঙ্কিত হওয়ার আগেই মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। আমার দোয়া কবুল করুন আল্লাহ। চোখ ধাঁধানো সুন্দরী পূর্ণতাকে প্রথম নজরে দেখে সব পুরুষের হৃদয়ে কেঁপে উঠবে। আর যদি হয় সেই পুরুষ নারী লোভী, তাহলে তো তাদের মুখ দিয়ে লালা ঝরবে। ঠিক তেমন একটি পরিস্থিতি হয়েছে জমিদার বাড়ির অতিথিশালায়। জমিদার সাহেব অগোচরে বিদেশি খরিদ্দারদের দেখিয়েছে পূর্ণতাকে। দেখেই তাদের লোভ লেগে গেছে। কিশোরী পূর্ণতাকে বিছানায় তোলার ইচ্ছে তখন থেকেই মনে জেগেছে। অপেক্ষার প্রহর গুনছে তারা। জমিদারও সুযোগ বুঝে মোটা টাকা দাবি করেছে এবং ওনারা রাজি হয়ে গিয়েছে। আগাম টাকাও দিয়ে দিয়েছে। অতিরিক্ত পাকনা পূর্ণতাকে বাড়ি ছাড়া করতে পারবে এবং হাতে মোটা অঙ্কের বেশ কিছু টাকাও পড়বে।
এক ঢিলে দুই পাখি মারতে পেরে জমিদার বেজায় খুশি। তার খুশির মাত্রা আরও বেড়ে যায় যখন দেখতে পাই ইফাত পূর্ণতাকে কোলে করে নিয়ে আসছে, মুখটা ঢেকে এনেছে। এটা অবশ্যই জমিদারই বলেছে। ইফাদের মুখে হাসি নেই, কারণ তার খটকা লাগছে। পূর্ণতাকে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে তার বহুদিনের। আজকে সে সফল। নরম তুলতুলে পূর্ণতা তার কোলে। একটু পরেই নিজের পুরুষালী চিত্তে পিষে ফেলবে বাকিদের সাথে। সবাই মিলে ভোগ করবে তেজি নারীকে। তবুও মন মানছে না ইফাদের। এই নারীটির ছোঁয়া তার পরিচিত মনে হচ্ছে। মোলায়েম হাতজোড়া চেনা চেনা লাগছে। পূর্ণতার মুখটা দেখে তারপর ওনাদের হাতে তুলে দিতে পারলে বোধহয় মনের জ্বালা মিটত। সাহেব এগিয়ে আসে, সাদা চাদর দিয়ে ঢেকে রাখা পূর্ণতার দিকে তাকিয়ে বিজয়ীর হাসি হাসে। এনেছো তাহলে? ইফাত ছোট্ট করে জবাব দেয়, যাও, এই অবস্থায় গাড়িতে তুলে দিয়ে এসো। অভিকে বন্দি করে রেখেছি আমি, যে কোনো সময় চলে আসবে। ইফাত এগোতে গিয়ে এগোতে পারে না। পা যেন চলছে না তার। কোনো একটা মায়াজালে বন্দি সে। তারই মধ্যে দুজন বিদেশি লোক এগিয়ে আসে। ভেঙে ভেঙে বাংলায় বলে, আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। ইফাত দোপা পিছিয়ে যায়। তারা ছুঁয়ে দেওয়ার আগে সে মুখ দেখতে চায়। ইফাত যদি খুব বড় ভুল না করে তাহলে এটা মিষ্টি, কলিজার টুকরো বোন। বিদেশি লোক দুটো ভ্রু কুঁচকে তাকায় ইফাদের পানে। সাহেবও বেজায় বিরক্ত, কঠিন সুরে বলে, কি হয়েছে ইফাত? জিভ তারা ঠোঁট ভিজিয়ে নেয় ইফাত। দুই চোখে পানি টলমল করে ওঠে। দাদাভাই, কেন জানি মনে হচ্ছে এটা মিষ্টি, পূর্ণতা না। সাহেবের বুকটাও কেঁপে ওঠে। সে তাড়াহুড়ো করে মুখের উপর থেকে কাপড় সরিয়ে ফেলে। অবচেতন মিষ্টি। মাথায় হাত দিয়ে বসে পড়ে সাহেব। গোটা দুনিয়ায় তার কোনো দুর্বলতা নেই। সংসার, সন্তান, বউ, কোনো মায়া তাকে আটকাতে পারে না। কিন্তু নাতনির বেলায় সে ভীতু দুর্বল। ভীষণ ভালোবাসে সে নাতনিকে। ইফাত বুকের সাথে জড়িয়ে নেয় মিষ্টিকে। বিদেশি লোক দুটো বিরক্ত। তাদের মধ্যে একজন আবারও বলে ওঠে, ওই মেয়েটা কোথায়? সাহেব জবাব দিতে পারে না। মনে মনে সে রেগে যায় পূর্ণতার ওপর। ভেবেছিল বিক্রি করে দিয়েই শান্ত হবে। তবে এবার পরিকল্পনা পাল্টে ফেলে। ওই মেয়ে তেজ এবং বুদ্ধিতে ভরা শরীরটা ভোগ করবে জমিদার। নাতি বউকে বিছানায় নিয়েই ছাড়বে এবং তারপরই থামবে। ইফাত দাঁতে দাঁত চেপে বলে, বিচ্ছু মেয়েটা প্রচণ্ড চালাক। সে চালাকি করে আমার বোনকে রেখে পালিয়েছে। রেগে যায় বিদেশি ভদ্রলোক দুটো। হুঙ্কার ছেড়ে বলে, তাকে খুঁজে আনুন, না হয় আমাদের টাকা ফেরত দিন। জমিদার সব টাকা আগেই নিজের কবজায় নিয়ে নিয়েছে। টাকা ফেরত দেওয়ার প্রশ্নই আসে না। তাই তিনি হেসে ভদ্রলোক দুটোকে কিছু একটা বোঝায় এবং কুটিল হাসে। তারাও জমিদারের কথায় সাই জানায়। ইফাত মিষ্টিকে কোলে নিয়ে বাড়ির দিকে যায়। মিষ্টিকে সে ভীষণ ভালোবাসে। গোটা জমিদার বাড়ির অশুদ্ধ পুরুষদের একমাত্র দুর্বলতা হচ্ছে এই মিষ্টি। তারা গোটা দুনিয়ার কাছে নরপিশাচ হলেও মিষ্টির কাছে সাধু পুরুষ। ইফতিয়ার খানিকটা দূরত্বে দাঁড়িয়ে সবটা দেখছিল। সে জানতো মিষ্টির কোনো ক্ষতি হবে না, তবুও নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যেতে পারেনি। মিষ্টিকে চোখের আড়াল করতে মন সায় দেয়নি, তাই সে আড়ালে থেকে গিয়েছে। ইফাত মিষ্টিকে নিয়ে যেতেই ইফতিয়ার দীর্ঘশ্বাস ফেলে। বুকে হাত চেপে বিড়বিড় করে বলে, আমার পূর্ণতা, আমার শরীরের এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকা অবধি তোমার শরীরে পরপুরুষের স্পর্শও লাগবে না। তুমি আমার না হওয়ার শান্তি। তোমাকে আগলে রাখার দায়িত্ব আমার। এতক্ষণ গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকা অভিরাজ স্থির হয়ে বসে পড়ে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। উস্কো খুস্কো চুল, ফ্যাকাশে মুখমণ্ডল এবং এলোমেলো শার্টে তাকে পাগল পাগল দেখাচ্ছে। পানির অভাব বোধ করছে অভি। গলা শুকিয়ে চৌচির হয়ে আছে তার। আখি পল্লব টকটকে লাল রং ধারণ করেছে। হয়তো কেঁদেছে সে। অভির সামনে থাকা খাটে অর্ধ উলঙ্গ হয়ে শুয়ে আছে একটা মেয়ে। গত 5 ঘন্টা যাবতে মেয়ের সাথে অভিকে এই কক্ষে বন্দি করে রাখা হয়েছে।
মেয়েটা বহুভাবে আকৃষ্ট করার চেষ্টা করেছে অভিকে। নিজের সম্পূর্ণ জামাকাপড় খুলে ফেলতেও দুবার ভাবেনি, কিন্তু অভির মধ্যে কোনো ধরনের উত্তেজনা সে সৃষ্টি করতে পারেনি। উল্টে দেখেছে চরিত্রহীন জমিদার নাতির করুণ মুখমণ্ডল, জল ভরা আঁখি, বউয়ের চিন্তায় ছটফট করতে থাকা সদ্য মনোনীত হওয়া এমপিকে, যার শ্যামলা বর্ণে এবং চওড়া পুরুষালী শক্তপোক্ত শরীর দেখে যে কোনো রমণী ঘায়েল হবে। এই পুরুষের থেকে শারীরিক তৃপ্তি পেতে এই অতিথিশালার সকল রমণী ইচ্ছুক। অভিরাজের মায়াভরা মুখ দেখে এতদিন বিছানায় পাওয়ার খায়েশ জন্মেছিল মেয়েটার, কিন্তু আজকে অভিরাজের ব্যবহারে মুগ্ধ মেয়েটা। মনে মনে বেশ কয়েকবার আওড়ায়, যে রমণী অভিশপ্ত জমিদার বাড়ির বড় রাজপুত্রের অধিকারিণী অর্ধাঙ্গিনী হয়েছে, সে রমণী পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী। আল্লাহ সে ভাগ্যবতী নারীর মঙ্গল করুক। খট করে আওয়াজে দরজা খুলে যায়। বদ্ধ উন্মাদ অভি দ্রুত পায়ে এগিয়ে যায়। দরজা খুলেছে ঈশান। অভি ঈশানের দুই গালে হাত রেখে শুধায়, আমার পূর্ণ কোথায়? ঠিক আছে তো আমার বউ? ঈশান মৃদু হেসে মাথা নাড়ায়। ভাবি একদম ঠিক আছে, কিন্তু তোমাকে কে বন্দি করে রেখেছে এখানে? শুকরিয়া আদায় করে নেয় অভি, অতঃপর চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। দীর্ঘ 8 ঘন্টা পরে পিটপিট করে চোখ খোলে পূর্ণতা। মাথাটা এখনো ভারী লাগছে, চোখের পাতা কাঁপছে। দৃষ্টি মেলতেই মাথার ওপরে থাকা সাদা রঙের দেওয়াল দেখতে পায়। ঘাড় বাঁকিয়ে আশেপাশে তাকায়। এই কামরা পূর্ণতা চেনে না। তখনই মনে পড়ে তাকে পাচার করার পরিকল্পনা চলছিল। এক লাফে উঠে বসে পূর্ণতা, বুক কাঁপছে। নিজেকে দেখে নেয় ভালো করে, পোশাক ঠিকঠাকই রয়েছে। তার মানে কি তারা এখনো ওকে ভোগ করেনি? হাত পায়ে মৃদু কম্পন অনুভব করে পূর্ণতা। ধীরে ধীরে আঁখি পল্লব ভারী হয়ে ওঠে, হাঁটুতে মুখ গুজিয়ে ফুপিয়ে ওঠে, বিড়বিড় করে বলতে থাকে, এমপি সাহেব কোথায় আপনি? আমাকে বাঁচান, আমার গায়ে পরপুরুষের ছোঁয়া লাগতে দিয়েন না এমপি সাহেব। আমি আপনার সাথে বাঁচতে চাই, সংসার করতে চাই আপনার সাথে। এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। এখনো আপনার সাথে যোচনা বিলাস করা বাকি, আপনাকে প্রাণ ভরে দেখা বাকি, আপনার হাত ধরে অনেকটা পথ হাঁটার ইচ্ছেটা পূর্ণ করা বাকি। আপনার সন্তানের মা হতে চাই আমি। আমার কোলে ছোট্ট একটা রাজকুমার আসবে, যাকে নিয়ে আপনি খুনসুটি করব। আমার বড্ড ইচ্ছে এমপি সাহেব, আপনার সাথে সুখের রাজ্যে বসবাস করব। এত অপূর্ণ ইচ্ছে নিয়ে আমি দুনিয়ার ছাড়তে চাই না। আমাকে বাঁচিয়ে নিন। তখন দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে পলি, হাতে খাবারের থালা। পলিকে দেখে পূর্ণতা আশার আলো খুঁজে পায়। 2-1 কথা হয়েছিল তাদের। বেশ ভালো মানুষ, শুধু পরিস্থিতির চাপে খারাপ কাজে লিপ্ত হয়েছিল। পলি এসে পূর্ণতার পাশে বসে, একটু হেসে হাত বুলায় পূর্ণতার মুখে। ভয় পেও না, তুমি সুরক্ষিত। কিছু তো ছিল এই কথায়। সত্যিই পূর্ণতার ভয় অর্ধেক কমে যায়। ঠোঁট উল্টে কেঁদে ফেলে। এই কান্না সুখের, এটা প্রশান্তির কান্না। পলি পূর্ণতাকে টেনে বুকে নেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। দায়িত্ববান স্বামী পেয়েছ, সে নিজের জান দিয়ে দিবে, তবু তোমার গায়ে এতটুকু আঁচ লাগতে দিবে না। ভাগ্যবতী তুমি মেয়ে, শুকরিয়া আদায় করো, চোখের পানি পেলো না। কান্নার মাঝেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পূর্ণতার। সে ঠিক জানতো অভিতাকে বাঁচিয়ে নিবে। গোটা দুনিয়ার সাথে লড়াই করে হলেও পূর্ণতাকে নিজের বুকে আগলে রাখবে। মাথা তোলে পূর্ণ, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে জিজ্ঞেস করে, আমার এমপি সাহেব কোথায়? পলি ভাতের থালা হাতে তোলে, বেগুন ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে ভাত মাখতে মাখতে জবাব দেয়, তোমার কাছেই আসছে, খাওয়া শেষ হওয়ার আগেই চলে আসবে। বলে পূর্ণতার মুখের কাছে 1 লোকমা ভাত এগিয়ে দেয়। পূর্ণতা পলির মুখপানে এক নজর তাকিয়ে মাথা নিচু করে বলে, আমি ওনার সাথে খাবো, আসুক উনি। মুখটা কালো হয়ে যায় পলির, সাথে বোধহয় একটু বিরক্তও হয়। তুমি কেন না খেয়ে বসে থাকবে? খেয়ে নাও। উনিও না খেয়ে আছে, একসাথেই খাবো। হাত ছাড়ে পলি, হাত ধুয়ে ভাতের থালা নামিয়ে রাখে। তুমি বোধহয় সবাইকে বিশ্বাস করো না, তাই না? মৃদু হাসে পূর্ণতা। আপনাকে বিশ্বাস করছি। জমিদার বাড়ির বউ করেছি আমি আপনাকে, অন্ধকার জীবন থেকে মুক্তি দিয়েছি। সেইটুকু কৃতজ্ঞতা থেকে আপনি আমার কোনো ক্ষতি করবেন না।
পলি প্রতি উত্তরের জবাব দেয় না, শুধু ফোঁস করে শ্বাস টানে। কিছু কথা বলতে চাচ্ছিল পূর্ণতাকে, কিন্তু বলতে পারছে না। পলিকে উসখুস করতে দেখে পূর্ণতা বলে, আমার শাশুড়ি রয়েছে এসবের পেছনে, জানি আমি। চমকাই পলি। এই কথাই সে বলতে চাচ্ছিল, কিন্তু পূর্ণতা জানলো কি করে? পলিকে চমকাতে পেরে তৃপ্তির হাসি হাসি পূর্ণতা। আপনি যে খাবারটা এনেছেন এতেও ড্রাগ মেশানো রয়েছে। এবার ঘামতে থাকে পলি, শুকনো ঢোক গিলে এদিক ওদিক দৃষ্টি লুকাতে থাকে। বাঘের গুহায় ঢুকে বাঘের সাথে লড়াই করতে নেমেছি, এইটুকু সতর্ক তো থাকতেই হয়, তাই না? জবাব দেয় না পলি, একটু বসে থেকে ভাতের থালা নিয়ে চলে যায়। পূর্ণতা ভাগ্যকে ধিক্কার জানায়। অভি আসে আরও কিছু সময় পরে। দরজা খুলে পূর্ণতাকে বসে থাকতে দেখে সে দাঁড়িয়ে পড়ে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। 1 কিলোমিটারে বেশি পথ সে দৌড়ে এসেছে। বিধ্বস্ত অভিকে দেখে পূর্ণতারও নজর আটকে যায়। আবারও আঁখি পল্লবে ভিড় জমায় অশ্রুকণারা। কতক্ষণ পরে দেখলো অভিকে, হবে 17-18 ঘন্টা। এ যেন 17-18 বছর মনে হচ্ছে। মানুষটা যেন কিছু মুহূর্তেই বদলে গিয়েছে। সবসময় পরিপাটি হয়ে থাকা মানুষটার কোঁচকানো শার্ট, এলোমেলো চুল, ফুলো ফুলো চোখ দুটো, ক্লান্ত আদলখানা, সব মিলিয়ে অন্যরকম লাগছে পূর্ণতার এমপি সাহেবকে। অভি ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসে পূর্ণতার নিকট। 2 হাত গলিয়ে দেয় পূর্ণতার 2 গালে। বৃদ্ধ আঙ্গুলের সাহায্যে মুছে দেয় পূর্ণতার চোখের পানি। মাথা নাড়িয়ে বারণ করে কান্না করতে। অভির আঁখিতেও টলমলো করছে পানি। অতঃপর পূর্ণতা 2 হাতে জাপটে জড়িয়ে ধরে অভির কোমর। অভি ওর পরম যত্নে আগলে নেয় পূর্ণতাকে। আমার পূর্ণতা, আমার জান, আমি চলে এসেছি। পৃথিবীর কোনো শক্তি পারবে না আমাকে তোমার থেকে কেড়ে নিতে। আমার প্রাণ থাকতে তোমাকে কেউ ছুঁতে পারবে না। বিলাপ বকতে থাকে অভি। পূর্ণতা চোখ বন্ধ করে শুনতে থাকে। আহা, কলিজা ঠান্ডা হচ্ছে তার, তৃষ্ণা মিটছে। এই মানুষটার থেকে দূরে যেতে হলে পূর্ণতা বাঁচবে না। অভি পূর্ণতাকে বুক থেকে তোলে। পুনরায় 2 গালে হাত দিয়ে পাগলের মতো চুমু খেতে থাকে পূর্ণতার চোখে মুখে। পূর্ণতা মৃদু হেসে বলে, আমার এমপি সাহেব থাকতে আমার কিচ্ছু হবে না, ভয় পাবেন না, আমি আছি আর সারা জীবন থাকবো। এবার অভি শান্ত হয়, বুকে জড়িয়ে চোখ বন্ধ করে নেয়। পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলে। আমার হৃদয় আপনাকে ঘৃণা করার আগে যেন আমার মরণ হয়। জানালার বাইরে দাঁড়িয়েছিল ইফতিয়ার। দীর্ঘ 7 ঘন্টা সে একইভাবে দাঁড়িয়ে আছে। তৃষ্ণা মিটিয়ে দেখছিল পূর্ণতাকে আর নিরাপত্তা দিচ্ছিল। যখন পূর্ণতা শান্ত হয়ে ঘুমাচ্ছিল, ইফতিয়ারের দৃষ্টি নড়ছিল না। কি আছে মেয়েটার মাঝে? এই মেয়েটাকে পৃথিবীর কোথায় গেলে পাওয়া যাবে? কি করলে এই মেয়েটার হৃদয়ে একটু জায়গা পাওয়া যাবে? পরপারে তুমি আমারই হবে, তোমার হৃদয়ের জুড়ে আমার বসবাস থাকবে। আমার আল্লাহ নিষ্ঠুর নয়, আমার হাতে ভালোবাসা বিফলে যাবে না। চোখের কোণে জমে থাকা অশ্রুকণা হাতের উল্টো পিঠে মুছে প্রস্থান করে ইফতিয়ার। পেছন ঘুরে তাকাতে ইচ্ছে করছিল, কিন্তু তাকায় না। সালটা ছিল 2000। কানাডা থেকে সদ্য বাংলাদেশে পা রেখেছে ইফতিয়ার চৌধুরী। এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার পথে নজর আটকে গিয়েছিল লম্বা চুলওয়ালা এক রমণীর ওপর, যার পরনে ছিল নীল কামিজ এবং সাদা পাজামা ওড়না। শপিং ব্যাগে বই নিয়ে স্কুলে যাচ্ছে বোধহয়। ভীষণ হাসি পেয়েছিল ইফতিয়ারের। শপিং ব্যাগে কেউ বই নেয়? গাড়ি থামিয়ে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করেছিল রমণীকে। লাভ এট ফার্স্ট সাইট। মেয়েটা যখন লম্বা চুলের মোটা বিনুনিটা পেছনে ঠেলে পাশে থাকা শোয়ের কথায় খিলখিল করে হেসে উঠেছিল, ইফতিয়ারের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। বুকের বাপাশে হাত চেপে রেখেছিল সে। তখন কন্যা কোন ক্লাসে পড়তো? 6। তারপর গোটা মানিকগঞ্জ শহর ঘুরে লম্বা বিনুনিওয়ালা রমণীকে খুঁজে বের করেছিল ইফতিয়ার। নজর ডাকছিল কন্যার ওপর। দীর্ঘ 3 বছর মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে দেখেছে ইফতিয়ার। হঠাৎ একদিন বাবার ব্যবসায়ের সুবিধার্থে তাকে পাড়ি জমাতে হয়েছিল ঢাকা শহরে। পরিকল্পনা ছিল ঢাকা থেকে ফিরে রমণীকে ঘরণী বানাবে, ধুমধাম করে হৃদয় হরিণীকে বউ বানিয়ে আনবে। আঁকাবাঁকা মেঠো পথ ধরে হেঁটে চলেছে অভিপূর্ণ। পূর্ণতা হাঁটছে আর আশেপাশের গাছের পাতা ছিঁড়ছে। টকটকে লাল রঙের শাড়ি পরনে, লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে পড়েছে।
ফর্সা গোলগাল মুখখানায় হাসির ঝিলিক, এক হাতে পেয়ারা, তাতে একটু পরপর কামড় বসাচ্ছে। অভিমুগ্ধ হয়ে দেখছে পূর্ণতাকে। অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, সকলেই অভিকে সালাম জানাচ্ছে। অভিও আলতো হেসে সালাম ফেরাচ্ছে। কাঁচা রাস্তায় উঠতেই অভি হাত ধরে পূর্ণতা তাকায় অভির মুখপানে। অভিরাজের নাম অভিরাজ না হয়ে মায়ারাজ হওয়া উচিত ছিল। বিলাই চোখ দুটোর দিকে তাকালে পূর্ণতা দিশাহীন হয়ে যায়, ডুবে যায় অতল চোখে। কি মায়া! এই পুরুষটাকে কখনো অন্যায় করতে পারে না। চলো না পূর্ণ, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে কোনো ভাব থাকবে না, শত্রু থাকবে না। অভির কণ্ঠে আকুতি। ভয় পাচ্ছেন এমপি সাহেব? পূর্ণতা গম্ভীর গলায় প্রশ্ন করে। অভি চমকে ওঠে, কাচুমাচু হয়ে যায়, ঘামছে বোধহয়, বিচলিত দেখাচ্ছে তাকে। অভির আদলখানা দেখে পূর্ণতা খিলখিল করে হেসে উঠে বলে, আমাকে হারানোর ভয়ের কথা বলেছি। শুকনো ঠোক গেলে অভি। পূর্ণতা পেয়ারায় শেষ কামড় দিয়ে বলল, খুব ভালোবাসেন আমায়। আমাকে হারানোর ভয়ে আপনার কলিজা কাঁপে। আমাকে ছাড়া আপনি অসহায়, জীবন দিয়ে দিবেন, তবুও আমার ক্ষতি হতে দিবেন না, তাই না এমপি সাহেব? অভির জবাব দেয় না। রাস্তার পাশে বিশাল গাছে ফুটে আছে কৃষ্ণচূড়া ফুল। টকটকে লাল রঙে গাছটা সেজেছে নতুন রূপে। কৃষ্ণচূড়া ফুল বরাবরই পূর্ণতার ভীষণ পছন্দের, তাই রাস্তার পাশে পড়ে থাকা একখানা ফুল তুলে নেয়। অভির সামনে হাঁটু মুড়ে বসে ফুলখানা অভির দিকে এগিয়ে দিয়ে বলে, আপনাকে আমি আমৃত্যু ভালোবেসে যাব। যদি বাঁচার জন্য আরও একটা জীবন পাই, সেই জীবনেও আমি শুধু আপনাকেই ভালোবাসবো। পরপারে আমি আপনারই পিছু নেব। হাসরের ময়দানে আমি আপনার অপেক্ষায় থাকব। অভি পূর্ণতার থেকে ফুলটা নেয়, হাত ধরে পূর্ণতাকে দাঁড় করিয়ে তৃপ্তির হাসি হাসে, কিন্তু কোনো জবাব দিতে পারে না। পূর্ণতা অভির হাত জড়িয়ে হাঁটতে থাকে। আমি এত সাহসী কেন হলাম এমপি সাহেব? কেন মানুষের মন পড়তে পারি? কেন সব কিছু বুঝে যাই? জানেন, দিন শেষে প্রতিবাদী মেয়েরা ভেঙে গুড়িয়ে পড়ে, তারা তাদের ভালো থাকা হারিয়ে ফেলে। অভি যেন মুখে কুলু পেটেছে, একটা কথাও সে বলছে না, শুধু পূর্ণতার কথা শুনছে। আমার একটা সুন্দর জীবন হতো, হয়তো এত অভিজাত্যের ছোঁয়া পেতাম না, তবে সুখী হতাম। আমার ছোট্ট একটা ঘর হতে পারত, সুন্দর একটা সংসার হতো, যে সংসারে আমাকে সবাই ভালোবাসতো। কিন্তু সেসব কিছুই হলো না। আমার সংসার হলো ঠিকই, তবে বালির সংসার। সমুদ্রের পাড়ে বালি দিয়ে উঁচু অট্টালিকা বানিয়েছি আমি। সেই অট্টালিকায় আমার বসবাস। যে কোনো মুহূর্তে সমুদ্রের বিশাল ঢেউ আমার অট্টালিকা ভাসিয়ে নিয়ে যাবে। এটা কি আমার প্রাপ্য ছিল? শেষের কথাটা অভির মুখপানে তাকিয়ে বলে পূর্ণতা। অভি দীর্ঘশ্বাস ফেলে বলে, এক জীবন সব পেয়ে গেলে আফসোস করতে কি নিয়ে? বালির সংসারকে আঁকড়ে ধরে রাখো পূর্ণতা, যখন ভেসে যাবে তখন না হয় আফসোস করিও, দিন শেষে তবুও তো আফসোস করে বলতে পারবে, আমার একটা এমপি সাহেব ছিল যে আমাকে সুখ কিনে দিতে পারেনি। পূর্ণতা হাসে। মেনে নিয়েছি আমি। সেলিনা বেগম 3 সন্তানের জননী হলেও এখনো অঢেল সুন্দরী। মায়ের সৌন্দর্যের পুরোটা পেয়েছে পূর্ণতা, যাকে বলে মায়ের মতো সুন্দরী। সেলিমের রিক্সা গতকাল ভেঙে ফেলেছে জমিদারের মেজো নাতি ইফাদ, একদম গুঁড়ো করে দিয়েছে। রিক্সাই ছিল সেলিমের জীবিকা নির্বাহের একমাত্র হাতিয়ার। গতকাল থেকেই সেলিম ঘরবন্দি হয়ে আছে, কেঁদেছে অনেক, ভেবেছিল এমপির কাছে যাবে বিচার নিয়ে, কিন্তু পর মুহূর্তেই চিন্তা করেছে এতে মেয়ের সংসারে অশান্তি হতে পারে। এক মেয়েকে হারিয়েছে তিনি, না খেয়ে মরে যাবে, তবুও আর এক মেয়ের সংসারে অশান্তির কারণ হবে না। ছোট্ট পলাশ বাবার পাশে হামাগুড়ি দিয়ে বই পড়ছে, ক্লাস 4-এ পড়ে সে। সেলিনা উঠোন ঝাড়ু দিচ্ছে, এমন সময় তাদের উঠোনে এসে দাঁড়ায় কয়েকজন পুরুষ। সবাইকেই চেনে সেলিনা, এরা জমিদারের সাথের লোক। সেলিনা মাথার ঘোমটা আরও একটু টেনে নেয়। আতোয়ার নামের লোকটা তার পান খাওয়া দাঁতগুলো বের করে হেসে বলে, জামাই কোণে তোমার, ডাকো তারে। সেলিনা ঝাড়ু ফেলে রুমে ঢোকে। সেলিম উঠে বসে। কেন? বাইরে আসেন। সেলিম সাদা রঙের গেঞ্জি গায়ে চাপাতে চাপাতে বের হয়, ওনার পেছনে সেলিনাও যায়। কিছু হইছে? সেলিম ভয়ে ভয়ে জিজ্ঞেস করে। আতোয়ার একদলা থুতু উঠোনে ফেলে জবাব দেয়, তোমার তো কপাল খুইলা গেছে,
তোমার বিবিরে মনে ধইরা নিয়ে গেছে জমিদারে, তিনি লইয়া যাইতে কইছে, এক রাতের মেহরা টেহা দিব। আতঙ্কে ওঠে সেলিন, কেঁপে ওঠে সেলিনার সত্তা। দোপা পিছিয়ে যায় তিনি। ছোট্ট পলাশ গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়। সেলিনা ছেলেকে ধরে দাঁড়ায়। সেলিম আমতা আমতা করে বলে, কি কইতেছেন আপনারা? আমাগরে টেহা লাগবো না। আর একটা লোক, নাম তার ফজল, তিনি বলে, তোমার টেহা না লাগলে নাই, জমিদারের তোমার বউরে লাগবেই লাগবে। আমরা যে নিয়ে যাইতাছি, ওনাগরে প্রয়োজন ফুরাইলে সহি সালামতে দিয়া যাব। সেলিনা ছেলেকে বুকের মধ্যে আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আমার শরীরে কেউ হাত দিবেন না। ওনাদের এগিয়ে আসতে দেখে বলে, আতোয়ার সেলিনার হাত ধরে শক্ত করে। তেজ দেখাবা না। সেলিমকে বাকিরা ধরে ফেলে। টেনে হিঁচড়ে সেলিনা বেগমকে নিয়ে যেতে থাকে আতোয়ার। পলাশ মা মা বলে চিৎকার করে কেঁদে ওঠে। আশেপাশের বাড়ির মানুষগুলো এগিয়ে আসে, কেউ সাহায্য করে না, চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। পলাশ গড়াগড়ি খেয়ে কাঁদতে থাকে। মায়ের পেছনে খানিকটা দৌড়ে যেতেই তাকেও কেউ ধরে ফেলে। অসহায় সেলিম তাকিয়ে থাকে সেলিনার পানে। আহারে, জীবন মেয়ের মৃত্যুর মাস ঘোরেনি। 2 হাতে মাটি দিয়েছে মেয়ের কবরে, এখন কি স্ত্রীকেও হারিয়ে ফেলবে? এই 2 হাতে স্ত্রীর কবরে মাটি দিতে হবে? দীর্ঘ 2 দিন পরে পূর্ণতা জমিদার বাড়িতে ফিরেছে। অভি কোনো একটা কাজে বাইরে রয়ে গিয়েছে। পূর্ণতা নিচু কক্ষে প্রবেশ করতেই বরাবরের মতো বিছানার উপরে ডায়েরিখানা দেখতে পায়। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পূর্ণতার। এই ডায়েরি হচ্ছে পূর্ণতার পরম বন্ধু। আজকে তাড়াহুড়ো করে নয়, বরং ধীরে সুস্থে ডায়েরি খোলে। 36 নম্বর পৃষ্ঠায় নতুন করে লেখা হয়েছে লাল কালি দিয়ে, প্রিয় পূর্ণতা, পরবারে তোমার সব আক্ষেপ মিটিয়ে দেব। নদীর পাড়ে বালুর অট্টালিকায় সিমেন্ট বসাবো, বুকের মধ্যে যত্নে আগলাবো তোমায়, ভালোবাসায় ভরিয়ে দিব তোমার হৃদয়। তুমি অপেক্ষা করতে পারবে তো? ঠোঁটের কোণে হাসি চওড়া হয় পূর্ণতার। বিড়বিড় করে বলে, ইফতিয়ার চৌধুরী, আপনাকে আমার প্রয়োজন। অভি প্রবেশ করে কক্ষে। হাতের ডায়েরিখানা পূর্ণতা রেখে দেয় পড়ার টেবিলে। অভি ঘামে ভেজা শার্ট খুলতে খুলতে বলে, পূর্ণ, কাপড় পাল্টে নাও, ইফতিয়ার চৌধুরীর বাড়িতে যাব। লোকটা আমাকে ভীষণ ভালোবাসে, আমার দিকে তাকিয়ে থাকবে। অভি দাঁড়ায়, টাকায় পূর্ণতার দিকে। বউ যে তাকে খ্যাপাতে চাচ্ছে বেশ বুঝতে পারছে, তাই আলতো হেসে বলে, আমার বউ শুধু আমার দিকে তাকাবে, এতেই চলবে আমার। সবার আগে ঘুম ভাঙে রেশমা বেগমের। আজকেও তার ব্যতিক্রম নয়। তিনি সকাল সকাল রান্নাঘরের দিকে অগ্রসর হয় নিজের জন্য কিছু খাবার বানাতে। অন্ধকার এখনো কাটেনি, তবে আবছা আলোতে সকল কিছুই দৃশ্যমান। তিনি সিঁড়ি ভেঙে নিচে নামতেই পায়ের কাছে কিছু একটা বেঁধে যায়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিচে তাকাতেই চিৎকার করে ওঠে। মানুষের মাথা পড়ে আছে তার পায়ের কাছে। রেশমার চিৎকারে ঘুম ছুটে যায় সকলেরই। দৌড়ে আসে এবং আতঙ্কে ওঠে সকলেই। আমার দায়িত্ব পালন করার বয়স ছিল না। একটা প্রভাবশালী পরিবারের নিকৃষ্ট দৃষ্টি আমাকে দায়িত্বের বেড়াজালে আটকে দিয়েছিল। আমার সংসার করার বয়স ছিল না, কিন্তু ভাগ্য আমাকে সংসারের টানাপোড়েনে বেঁধে দিয়েছে। প্রেমে পড়ার বয়স ছিল না আমার, কিন্তু একজোড়া চোখ আমাকে প্রেমে পড়তে বাধ্য করেছিল। স্কুলে যাওয়ার বয়সে আমি শ্বশুরবাড়িতে পড়ে আছি। পড়াশোনা নিয়ে চিন্তা করার বয়সে আমি স্বামীর বুকে মাথা রেখে নিজেকে বাঁচানোর চিন্তায় বিভোর থাকি। আমি এমন জীবন চাইনি। স্বপ্ন দেখেছিলাম বড় হব, বাবা মায়ের দুঃখ ঘুচাবো, ভাই বোনকে একটা সুন্দর জীবন দিব। কিন্তু কিছু নরপিচাস আমার নিষ্পাপ বোনটাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে, শেষ করে দিয়েছে তাকে। আমার বুকটা খালি করে দিয়েছে। বোনের মুখটা যখনই আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি বেপরোয়া হয়ে যাই। প্রতিশোধের আগুন জ্বলতে থাকে আমার শরীরে। 6 জন মিলে ধর্ষণ করেছিল আমার বোনকে। তারপর সেই নরপিচাসগুলো দৃষ্টি দিয়েছে আমার মায়ের দিকে। আমার মা আমার জান্নাত, সেই জান্নাতের গায়ে নরপিচাসের ছোঁয়া লাগতে দিতাম কি করে আমি? এতদিনে প্রাণ জুড়িয়েছে আমার, কলিজা ঠান্ডা হয়েছে। আমি নির্মমভাবে খুন করে নরপিচাসের মধ্যে একজনকে মুন্ডু আলাদা করে দিয়েছি। তার যে হাত দিয়ে আমার বোনের শরীরের কাপড় খুলেছিল, সেই হাত আমি 4 টুকরো করে ফেলেছি।
যে চোখ দিয়ে আমার বোনের দিকে তাকিয়েছিল সেই চোখ তুলে ফেলেছি আমি। যে ঠোঁট দিয়ে আমার বোনকে চুমু খেয়েছিল সেই ঠোঁটও আমি কেটে নিয়েছি। যে লিঙ্গ জোরে এতটা উতলা সেই লিঙ্গ থেতলে দিয়েছি। আমি শান্তি পাচ্ছি, এবার ভীষণ শান্তি পাচ্ছি। অস্ত্র হাতে নেওয়ার বয়স ছিল না আমার, কিন্তু পরিবেশ বা পরিস্থিতির চাপে হাতে অস্ত্র তুলে নিয়েছি। এবার আমি কাউকে বাঁচতে দেব না, শেষ করে দেব সবাইকে। পাপের রাজ্য ধ্বংস করব আমি।